কৃষক পরিবারে জন্ম। শৈশব কেটেছিল ভাগবত পুরাণাদি পাঠ শুনে বৈষ্ণব ভাবধারায়। সেই তিনি পরবর্তীকালে করেছিলেন কালী মন্দির প্রতিষ্ঠা। যখন সমাজে শাক্ত ভাবনা ও বৈষ্ণব ভাবনার মধ্যে স্পষ্ট দ্বন্দ্ব, তখন সমন্বয়কারী শক্তি তার মধ্যে উৎসারিত হয়েছিল। অসাধারণ ব্যক্তিত্বময়ী গড়ে উঠেছিলেন প্রাচীন ভারতীয় নারীর আদর্শে। সঠিকভাবে চিনেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের অসাধারণ জীবনকে। তখন ভারত ইংরেজদের অধীন। গার্গী মৈত্রেয়ীর দেশের মেয়েরা সেদিন বই স্পর্শ পর্যন্ত করতে অক্ষম। গ্রন্থ পাঠে বৈধব্য অবশ্যম্ভাবী। এহেন চরম মিথ্যা বাক্যে মেধে ফেলা হয়েছে তাদের মন। অসুস্থ মানসিক পরিমণ্ডলে জীবন অতিবাহিত করতে বাধ্য হচ্ছে তারা। তাদের জীবন অন্তঃপুরমুখী করে তুলতে গিয়ে অশিক্ষাকে তাদের কাঁধে তুলে দিয়েছেন সমাজ পরিচালকের দল। কিন্তু সব পরিবারের মধ্যে এই সামাজিক অবক্ষয় প্রবেশ করতে পারেনি। আমরা যখন ঊনবিংশ শতাব্দীর নবজাগরণকে নারী জাগরণের সমর্থক বলে মনে করি, সেই জাগরণের পথ বীজাকারে লুকিয়েছিল যেসব পারিবারিক কাঠামোতে, সেই রকম এক পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন রানী রাসমণি। বন্ধুরা, আজ আপনাদের শোনাবো করুণাময়ী লোকমাতা রানী রাসমণির জীবনের অজানা কাহিনী সম্পর্কে। জানেন কি, তিনি কোথায় বেড়ে উঠেছিলেন? তার জীবনাদর্শ কি ছিল? কিভাবে তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন? বন্ধুরা, রানী রাসমণির জীবন কাহিনী জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেই শতাব্দীর যে অন্ধকারময় নারী সমাজের কথা উল্লেখ করেছি, যে সমাজ কুলীন ব্রাহ্মণের বিবাহ দানকেই ধর্ম বলে ভাবত, সতীদাহকে জীবনের পরম লক্ষ্য ন্যায় বলে স্বীকার করেছিল, সেই সমাজভুক্ত নারীর দেখা আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ জীবনের মধ্যে পাই না। তার জীবনকে কেন্দ্র করে যে নারীরা আবর্তিত হয়েছিলেন, তারা আশ্চর্যভাবে যুগ লক্ষণে ক্লিষ্ট নয়। এসব নারীর জীবন এক প্রদীপের মতো জ্বলে উঠেছিল কলুষিত সমাজের আঙিনায়। রানী রাসমণি তার প্রথম প্রকাশ। তিনি সোচ্চারে সামাজিক বিপ্লব করেননি, কিন্তু তার খোলা ছুরির মতো ঝকঝকে এক ব্যক্তিত্ব অত্যাচারী ইংরেজকেও ভীত করে তুলেছিল বারংবার। বাংলার 1200 সাল 11ই আশ্বিন, ইংরেজির 28 সেপ্টেম্বর 1793, রামপ্রসাদের ভিটে হালি শহরের কাছে কোনা গ্রামে এক মাহিষ্য পরিবারে জন্মগ্রহণ করলেন এক কন্যা। পিতা হরেকৃষ্ণ দাস পরম ভক্ত, মা রামপ্রিয়াও ঈশ্বরমুখী। ভক্ত ভগবানের সংসার তাদের। দারিদ্রতা কিন্তু ন্যায়নীতি আর ভক্তির উচ্চ আদর্শে বাঁধা জীবন। রামপ্রিয়া দুই পুত্রের জন্মদানের পর এক কন্যা রাসমণির জন্মদান করেন। সদ্যজাত অপরূপ সুন্দরী কন্যাকে দেখে আনন্দিত হলেন হরেকৃষ্ণ আর রামপ্রিয়া। এ যে স্নিগ্ধ চন্দ্রমা! হালি শহরে মাতৃভক্ত রামপ্রসাদের ভিটে থাকলেও এই শহর বৈষ্ণবদের তীর্থস্বরূপ, কারণ এই হালি শহরই প্রাচীন কুমারহট্ট। এই স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরীর জন্ম হয়। শ্রী চৈতন্য এই স্থানে এসে কীর্তন করেছিলেন এবং এই স্থানের মাটি বেঁধে নিয়ে গিয়েছিলেন তিলক করে পড়বেন বলে। আবার শ্রী চৈতন্য ভাগবত রচনাকার শ্রীল বৃন্দাবন দাসের বাড়িও এই অঞ্চলে। বৈষ্ণব প্রধান এই অঞ্চলে রানী রাসমণির পিতা হরেকৃষ্ণ পরম ভক্তরূপে চিহ্নিত হয়েছিলেন। তাই তার কন্যার জন্মের শুভক্ষণে তুলসী তলায় হরির লুট দিয়ে তাকে স্বাগত জানান সকল ভক্ত সহ হরেকৃষ্ণ। মা রামপ্রিয়া দেবী কন্যার অপূর্ব মুখমণ্ডল দর্শন করে তার নাম রাখেন রানী। পরবর্তীকালে মাতৃপ্রদত্ত নামটি সত্য হয়ে যায় রাসমণির জীবনে। তবে তার রাসমণি নামটির পিছনে এক অলৌকিক কাহিনী লুকিয়ে রয়েছে। রানীর যখন 1.5 বছর বয়স, তখন পিতা হরেকৃষ্ণ একদিন রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন শ্রীধাম বৃন্দাবন শ্রীকৃষ্ণের রাসলীলা চলছে। গোপীরা কৃষ্ণচন্দ্রকে নিয়ে নৃত্য করছেন। কৃষ্ণের কালো অঙ্গের রূপে যেন আলোর বিজলি খেলে যাচ্ছে। এমন সময় রাসচক্র থেকে এক গোপী নাচতে নাচতে এসে রামপ্রিয়ার কোলে ঝাঁপিয়ে পড়ল। এই স্বপ্ন দেখে তিনি তা রামপ্রিয়াকে জানালেন। স্বপ্ন অনুসারে কন্যার নাম হলো রাসমণি। দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করে রানী রাসমণির জীবন সহচ্ছন্দে বেড়ে উঠেছিল।
পিতা হরে কৃষ্ণ দরিদ্র হলেও নানা শিক্ষায় শিক্ষিত। রাসমণি পিতার কাছে ভাগবত পুরাণাদি পাঠ শুনতেন। আশ্চর্যজনকভাবে দেখা যেত ভাগবত শুনতে শুনতে তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তিলক চন্দনে চর্চিত উন্নত নাসিকা, ছোট কপাল বেয়ে কেশের রাশি যেন ধরিত্রীকে ছুঁতে চায়। মা রামপ্রিয়া তার কন্যার রূপ দেখে আদর করে বলতেন, তুই রানী হবি মা। একদিন নাকি বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রাসমণি যজ্ঞডুমুর ফল দেখতে পেয়েছিলেন, কিন্তু তিনি দেখলেও অন্য কেউ তা দেখতে পায়নি। বিস্মিত রাসমণি ঘটনাটি মায়ের কাছে জানাতেই রামপ্রিয়া আবার সেই একই কথা উচ্চারণ করেছিলেন, তুই রানী হবি। মায়ের কথা রাসমণির জীবনে সত্য হয়ে দেখা দিলেও তার মাতৃসুখ বেশি দিন স্থায়ী হয়নি। বালিকা বয়সে মাতৃহারা হলে আত্মীয়া পিসি হলেন তার অভিভাবক। বৈষ্ণব ভাবধারায় শৈশব অতিবাহিত ধরলেও রাসমণি আমাদের কাছে এক কালী মন্দিরের প্রতিষ্ঠাতা রূপেই বেশি পরিচিত। যখন সমাজে এই শাক্ত ভাবনা ও বৈষ্ণব ভাবনার মধ্যে সম্পর্কদ্বন্দ্বের সম্পর্ক বেশ স্পষ্ট, তখন এই সমন্বয়কারী শক্তি এক নারীর মধ্যে কেমন করে উৎসারিত হলো তা এক প্রশ্ন। তবে এই প্রশ্নকে পিছনে ফেলে এগিয়ে যায় তার জীবনের দিকে। 10 বছরের রাসমণিকে গঙ্গায় স্নান করতে দেখে কলকাতার উঠতি বাবু পরিবারের প্রীতরাম দাসের পুত্র রাজচন্দ্র দাসের পছন্দ হয়। প্রীতরাম দাস নিজের প্রতিভা বলে বিরাট জমিদারি পত্তন করেন। তার 2 পুত্র হরচন্দ্র ও রাজচন্দ্র। হরচন্দ্র অল্প বয়সে মারা গেলে রাজচন্দ্রই ছিলেন একমাত্র উত্তরাধিকারী। কিন্তু তার জীবনেও দুর্যোগের ঘনঘটা। দুবার পত্নী বিয়োগে তিনি বিবাহ করবেন না স্থির করেছিলেন, কিন্তু রাসমণিকে দেখে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন। তাই কোনা গ্রামের কৃষক কন্যা হলেন কলকাতা শহরের নব্য বাবুদের অন্দরমহল আলো করা রাজরানী। অবস্থার পরিবর্তন হলো। পবিত্র দীপ্ত স্নিগ্ধ প্রদীপটি মাটির তুলসী তলা ছেড়ে এলো কোলাহলপূর্ণ মহলে। বিবাহের পর রানী রাসমণির সামাজিক উত্তরণের রূপটি ছিল অসাধারণ, কিন্তু অর্থ লাভে তিনি ভোগবিলাসে ডুবে গেলেন না। পিতার কাছে ভারতের পুরাণ ও মহাকাব্যের মধ্যে নিহিত যে নারীর মধ্যে নির্দিষ্ট কর্তব্য বর্ণিত হয়েছে, সেই আদর্শকে প্রতি মুহূর্তে অনুসরণ করতে লাগলেন। সংসারের কোনো কাজেই তিনি বিমুখ ছিলেন না। চারপাশে দাসদাসীর ভিড়, একটা আদেশ করলেই তা পালিত হবে, কিন্তু সেবা তিনি নিতেন না। তিনি সকলকে সেবা করে যেতেন। রাজচন্দ্র বিলাসিতা জানতেন না, তাই তার পাশে যোগ্য সহধর্মিণী ছিলেন রাসমণি। স্ত্রী রাসমণির পরামর্শে রাজচন্দ্র দিন দিন বৈষয়িক উন্নতি করতে লাগলেন। কিছুদিনের মধ্যে কলকাতার তৎকালীন বাবু সমাজের বা অভিজাত সম্প্রদায়ের শীর্ষস্থানীয়দের একজন হয়ে ওঠেন। তার সঙ্গে রাধাকান্ত দেব, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, অক্রূর দত্ত, কালীপ্রসন্ন সিংহ প্রভৃতি গণ্যমান্যদের যথেষ্ট পরিচয় ছিল। শোনা যায় রাজচন্দ্রের সঙ্গে লর্ড অকল্যান্ডেরও বিশেষ প্রীতির সম্পর্ক স্থাপিত হয়েছিল। রাজচন্দ্রের পিতা প্রীতরাম ছিলেন ব্রিটিশদের বিভিন্ন পণ্য সরবরাহকারী। সেই সূত্রে ব্রিটিশ অভিজাত কর্মকর্তাদের সাথে তার ওঠা বসা ছিল। 1817 সালে প্রীতরামের মৃত্যু হলে রাজচন্দ্র তৎকালীন 6,50,000 রুপি নগদ অর্থ এবং বিশাল সম্পত্তির মালিক হন। কিন্তু রাজচন্দ্র বাবা প্রীতরামের মতো শুধুমাত্র বৈষয়িক এবং হিসেবি জমিদার ছিলেন না, সামাজিক নানা দাতব্য কাজের সাথে যুক্ত ছিলেন তিনি। আর পর্দার অন্তরাল থেকে সাহস যোগাতেন রাসমণি। ধীরে ধীরে তিনি জানবাজারের জমিদার প্রাসাদের রানী হয়ে ওঠেন। শুধু তাই নয়, সেই সমাজে অভিজাত নারীদের পরপুরুষের সামনে বের হওয়া নিষিদ্ধ ছিল, কিন্তু রানী প্রায়ই পর্দার অবগুণ্ঠন ভেদ করে বের হয়ে আসতেন এবং স্বামীর সাথে সাথে নিজের মূল্যবান মতামত ব্যক্ত করতেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার উচ্ছেদ করেছেন। তাকে সর্বাত্মক সহায়তা করেন রাজা রাজচন্দ্র এবং রানী রাসমণি। রাসমণি ছোটবেলা থেকেই মেয়েদের দুঃখ দুর্দশা দেখে বড় হয়েছেন। তিনি মনে প্রাণে চাইতেন নারীরা দাসত্ব এবং ধর্মের নামে এঁটে দেওয়া দুর্দশা থেকে মুক্তি পাক। এছাড়া রাজচন্দ্র অনেক মানব সেবামূলক কাজের সাথে জড়িত ছিলেন। কলকাতায় 2টি স্নানঘাট, নিমতলায় একটি বৃদ্ধাশ্রম এবং বন্যা পীড়িতদের জন্য খাদ্য, নিরাপদ পানির ব্যবস্থাও করেছিলেন। 1823 সালের বন্যায় জানবাজারের প্রাসাদ থেকে গঙ্গার ঘাট পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। রানী রাসমণি তার স্বামীকে সরকারি অনুমোদন নিয়ে বাবু রোড এবং বাবু ঘাট তৈরি করার অনুরোধ করেন।
1829 সালে কলকাতার সর্বপ্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় রাজচন্দ্রের হাত ধরে। এছাড়া হিন্দু কলেজের ছাত্রদের অবৈতনিক পড়াশোনার দায়িত্ব নেন তিনি। কলকাতায় লাইব্রেরি প্রতিষ্ঠা করতে তারা 10,000 রুপি অনুদান দেন। এভাবেই সমাজ সংস্কার এবং দাতব্য কাজের মধ্যে দিয়ে এই প্রগতিশীল দম্পতির জীবন কাটছিল। এদিকে তাদের সংসারে 4 কন্যা পদ্মমণি, কুমারী, করুণাময়ী এবং জগদম্বার জন্ম হয়। কিন্তু 49 বছর বয়সে রাজচন্দ্রের আকস্মিক মৃত্যুতে রানী দিশেহারা হয়ে পড়েন। একদিকে ভালোবাসার মানুষটার ছায়া হারিয়ে উদ্ভ্রান্ত রানী, অন্যদিকে জমিদারি কেড়ে নেবার পারিবারিক ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র। কোম্পানি এবং রানীর পরিবারের বেশ কিছু সদস্য ভেবেছিল একা বিধবা নারী আর কি বা করতে পারবে। যখনই তারা রানীর অসহায়ত্বের সুযোগ নিয়ে কিভাবে এই বিশাল সাম্রাজ্য হাতিয়ে নেওয়া যায় সেই পায়তারা করছিল, তখন রানী শোক ভুলে গিয়ে জমিদারির হিসেবের খাতা হাতে নিয়েছেন। সাথে পেয়েছেন তার পরবর্তী জীবনের বিশ্বস্ত সঙ্গী জামাতা মথুরা মোহন বিশ্বাসকে। মথুর মোহন ছিলেন রানীর তৃতীয় ও চতুর্থ কন্যার স্বামী। এখানে একটু খোলসা করে বলতে গেলে মথুরা মোহনের সাথে করুণাময়ীর বিয়ে হয়। বিয়ের 2 বছরের মাথায় করুণাময়ী মৃত্যুবরণ করেন। মথুরা মোহন শুধুমাত্র জামাতা ছিলেন না, তিনি ছিলেন রানীর পুত্র সম। আর মথুর মোহন রানীকে মা বলেই ডাকতেন। তাই রানী তার সর্বকনিষ্ঠ কন্যা জগদম্বাকে মথুরা মোহনের বা মথুরবাবুর সাথে বিয়েও দেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিশাল জমিদারির দায়িত্ব কাঁধে তুলে নেবার পর ধীরে ধীরে তিনি নিজেকে একজন স্বাভাবিক নেত্রী এবং বিচক্ষণ ব্যবসায়ী হিসেবে তুলে ধরেন। চলুন তার জীবনের বেশ কয়েকটি গল্প আপনাদের শোনাবো। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন রাজচন্দ্রের ঘনিষ্ঠ বন্ধু। বিদেশ যাত্রার উদ্দেশ্যে দ্বারকানাথ 2 লক্ষ রুপি ধার নিয়েছিলেন রাজচন্দ্রের থেকে। রাজচন্দ্রের মৃত্যুর পর দ্বারকানাথ সদ্য বিধবা রানীর কাছে তাদের জমিদারির ম্যানেজার হতে চান বলে আগ্রহ প্রকাশ করেন। এদিকে রানী চান দ্বারকানাথের কাছে তাদের 2 লক্ষ রুপি ফেরত পেতে। কিন্তু স্বামীর এত ঘনিষ্ঠ বন্ধু এমন একটা আবদার করলেন, আবার তার কাছে টাকাও পাও না। এখন তিনি কি করেন? কিভাবে টাকাটা চাইবেন আর কিভাবেই বা বলবেন যে জমিদারির ম্যানেজারের দায়িত্ব তিনি জামাতাকে দিতে চান? রানী দ্বারকানাথ ঠাকুরের কাছে বিনয়ের সহিত পাওনা টাকাটা চান। দ্বারকানাথ বলেন তার কাছে নগদ অর্থ নেই। তাই রানী তাকে 2 লক্ষ রুপির সমমূল্যের জমি লিখে দিতে বলেন। জমির দলিলাদি গ্রহণের পর রানী জানান তার জামাতাও ম্যানেজার হতে চায়। ঘরের আপন লোককে কিভাবে তিনি আশাহত করবেন? দ্বারকানাথ যেন কিছু মনে না করেন। এভাবেই পাওনা টাকা আদায় করে তিনি তার ব্যবসায়িক বুদ্ধি এবং এত সুন্দরভাবে সম্পর্ক নষ্ট না করে বিনয়েরও পরিচয় দেন। মানবতাবাদী রানী কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করতেন না, হোক সে চোর, ডাকাত কিংবা সাধু। 1851 সালের ঘটনা। তীর্থযাত্রা শেষে রানী রাসমণি ত্রিবেণী নবদ্বীপ হয়ে গঙ্গাসাগর যাচ্ছিলেন। চন্দননগরের কাছাকাছি তাদের বজরায় একদল ডাকাত হামলা করল। রানীর দেহরক্ষীদের সাথে কয়েক দফা গোলাগুলিও হলো। গোলাগুলিতে ডাকাত দলের একজন আহত হলো। করুণাময়ী রানী তৎক্ষণাৎ গোলাগুলি বন্ধ করতে বললেন এবং তারা কি চায় তা জানতে চাইলেন। ডাকাত দলের সর্দার 12,000 রুপি দাবি করলে রানী তাতেই রাজি হন। বিনিময়ে তাদের পথকে ছেড়ে দিতে বলেন এবং প্রতিশ্রুতি দেন তাদের পাওনা আদায় করার। পরদিন রানী তার লোক মারফত প্রতিশ্রুতির টাকা পাঠিয়ে দেন ডাকাত দলের সর্দারের কাছে। 1859 সালের কথা। নীল চাষিদের জোরপূর্বক নীল চাষ করাচ্ছিল নীলকরেরা। সারা বাংলায় তখন নীলকরদের অত্যাচারে সাধারণ মানুষের হাহাকার। রানী জানতে পারলেন তার মাকিমপুর পরগনার চাষিদের উপরও এমন নির্যাতন চালাচ্ছে ইংরেজ নীলকর রোনাল্ড। বুঝলেন প্রজাদের বাঁচাতে এখনই তাকে লড়াইয়ে নামতে হবে। বুদ্ধি কিংবা যুক্তিতে নয়, শক্তি প্রয়োগ করেই লড়াই করতে হবে। 50 জনের একটি নিজস্ব লাঠিয়াল বাহিনী পাঠালেন রানী রোনাল্ডের সৈন্যদের সায়স্তা করতে। লাঠিয়ালরা মাকিমপুর পরগনায় পৌঁছানোর পর তারা সংখ্যায় আর 25 জন রইলেন না, হয়ে গেলেন শখানেক। তাদের সাথে যোগ দিয়েছেন নির্যাতিত কৃষক জনতা। সবাই মিলে ডোনাল্ড এবং তার পেয়াদাদের পরগনা ছাড়া করেন তারা। এভাবেই সারা দেশ জুড়ে শুরু হয় নীল বিদ্রোহ। রানী রাসমণি সমাজ সংস্কারক হিসেবেও অনন্য ভূমিকা পালন করেছিলেন। তখনকার যুগে বয়সের অনেক বেশি পার্থক্য রেখে বিয়ে দেওয়া হতো। দেখা যেত 8-9 বছর বয়সী শিশুর সাথে সাথে মাঝবয়সী বিপত্নিক পুরুষ অথবা বৃদ্ধের বিয়ে দেওয়া হতো। ফলে অকাল বৈধব্য বরণ করতে হতো সেসব অভাগিনী মেয়েদের।
রানী সিদ্ধান্ত নিলেন এ ধরনের কুপ্রথা সমাজ থেকে দূর করবেন। সামাজিক প্রচার প্রচারণার পাশাপাশি দৃষ্টান্ত স্থাপন করতে রানী তার জ্যেষ্ঠ কন্যা পদ্মমণিকে তার চেয়ে 2 বছরের বড় এক কিশোরের সাথে বিয়ে দেন। এছাড়া রাজা রামমোহন রায়ের সাথে সতীদাহ প্রথা রদে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিধবা বিবাহ প্রচলনে আর্থিক সাহায্য প্রদান করেছিলেন তিনি। রানী সাধারণ তীর্থযাত্রীদের সুবিধার্থে সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত একটি রাস্তা তৈরি করেন। এছাড়া গঙ্গা স্নানের সুবিধার্থে আহিরিটোলা ঘাট, বাবুঘাট, স্বামী রাজচন্দ্র দাসের শরণার্থে নিমতলা ঘাট নির্মাণ করেন। শবদাহ করার জন্য নিমতলা ঘাটে একটি বড় ছাউনিও তৈরি করে দেন। ভারতের ইম্পেরিয়াল লাইব্রেরিতে তার দেওয়া অনুদান চিরস্মরণীয়। তখন কলকাতাকে ঘিরে ছিল অনেকগুলো গাঙ্গেয় অববাহিকা, হ্রদ, উপহ্রদ সহ অনেক জলাশয়। কলকাতাবাসীদের বিশাল একটা অংশের জীবিকার উৎস ছিল মাছ ধরা। ভারতীয় উপমহাদেশে তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব। কোম্পানির চোখের সামনে দেশীয়দের মৎস্য মারিব খাইব সুখে ব্যাপারটি সহ্য হচ্ছিল না। তাই মাছ ধরার উপর কর আরোপ করা হলো। যথারীতি যেসব জেলেরা কর দিতে অসম্মতি জানায় তাদেরকে পেয়াদা পাঠিয়ে নির্যাতন করত। অসহায় জেলেদের জীবিকার অবলম্বন জালটাও ছিঁড়ে ফেলা হতো। বসে বসে মার না খেয়ে জেলেরা গেলেন রানীর কাছে। রানী তাদের সান্ত্বনা দিলেন এবং ব্যাপারটা দেখছেন বলে আশ্বস্তও করলেন। রানী জানতেন ব্রিটিশদের বিরুদ্ধে বল প্রয়োগ করে জেতা তার পক্ষে সম্ভব নয়। এগোতে হবে ভিন্ন রাস্তায়, অবলম্বন করতে হবে ভিন্ন কৌশল। সেটা হলো ব্যবসায়িক চাল কিংবা বুদ্ধির মারপ্যাঁচ। রানী কোম্পানির কাছ থেকে গঙ্গা থেকে ঘুষুরি হয়ে মেটিয়াবুরুজ পর্যন্ত 5 কিলোমিটার এলাকা 10,000 রুপির বিনিময়ে ইজারা নেন। যেইমাত্র ইজারার দলিলাদি এবং কাগজপত্র রানীর হাতে এসে পৌঁছলো, সেইমাত্র তিনি জেলেদের এক অভিনব হুকুম দিলেন। রানীর হুকুমে রাতারাতি লোহার মোটা মোটা শিকল দিয়ে ইজারা নেওয়া অংশটুকু ঘিরে ফেলা হলো। জেলেদের শুধুমাত্র ঘেরাওকৃত স্থানে মাছ ধরতে বলা হলো। ফলে পুরো এলাকার ঘাটগুলোতে সব ধরনের নৌ চলাচল বন্ধ হয়ে গেল। কোম্পানির বড় বড় পণ্যগ্রাহী জাহাজগুলো আটকে গেল। কলকাতার এক রানী কিনা ব্রিটিশ রাজের সাথে টক্কর দিচ্ছে, এ খবর বারুদের বেগে ছড়িয়ে পড়ল সারা শহরে। এহেন কাণ্ড এর আগে কলকাতাবাসী দেখেনি কখনো। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাও ছুটে এলেন অভিনব সে দৃশ্য অবলোকন করার জন্য। কিছু জেলে নৌকা মাছ ধরছিল, আর কিছু নৌকা সেই বেষ্টনী পাহারা দিচ্ছিল। প্রতিশোধ প্রবণ ক্ষিপ্ত সেই জেলেরা আবার লোহার শিকলের সাথে নিজেদের দড়িও জুড়ে দিয়েছিল। যথারীতি রানীকে সর্বোচ্চ আদালতে তলব করা হলো এবং সেই সাথে লোহার শিকলের বাঁধ অবিলম্বে খুলে দিতে আদেশ করা হলো। কিন্তু রানী তা করতে অসম্মতি জানালেন। কারণ হিসেবে বললেন তিনি ব্রিটিশ রাজ থেকে ওই এলাকাটুকু ইজারা নিয়েছেন। নিজের ব্যবসায়িক ও প্রজা স্বার্থে তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। তাছাড়া কোম্পানির জাহাজ চলাচলের কারণে জেলেদের জাল ক্ষতিগ্রস্ত হয় এবং মাছেরা এই এলাকায় আসে না। এতে প্রজার ক্ষতি ও রানীর ব্যবসায়িক ক্ষতি হয়। তাছাড়া এমন কাজ তিনি ইচ্ছা করে করেননি, বরং কোম্পানি তাকে বাধ্য করেছে। এই বাঁধ তিনি তখনই ওঠাবেন যখন তার প্রজাদের উপর আরোপ করা কর উঠিয়ে নেওয়া হবে। রানীর বুদ্ধিমত্তা ও যুক্তির কাছে কোম্পানি মাথা নত করল। জেলেদের উপর সকল প্রকার কর উঠিয়ে নেওয়া হলো। রানীকে ইজারা বাবদ 10,000 রুপি ফেরত দেওয়া হলো। তখন থেকে আজ পর্যন্ত কলকাতা, বিহার এবং আরও কিছু অঞ্চলে গঙ্গায় মাছ ধরার উপর কোনো কর নেই। রানীর সাহসিকতার নিদর্শন স্বরূপ উত্তর কলকাতার নিমতলা ঘাটের আদি ভূতনাথ মন্দিরের কাছাকাছি এখনও সেই বিশাল লোহার পিলার ও কিছু লোহার শিকল রয়ে গেছে। দুর্গাপুজোয় ঢাক ঢোল বাজিয়ে কীর্তন গেয়ে মিছিল বের করা হিন্দু সম্প্রদায়ের বহুকালের প্রথা। একবার রানীর বাড়ি থেকে গঙ্গা পর্যন্ত এমন একটি পূজার মিছিল বের হয়। পথিমধ্যে কোম্পানির সৈন্যরা বাধা দেয়, কারণ ঢাক ও কীর্তনের উচ্চ শব্দে বাবুদের পাড়ার শান্তি বিনষ্ট হচ্ছিল। এ খবর রানীর কানে গেলে প্রতিবাদ হিসেবে রানী তার পুরোহিতদের আরও বড়সড় মিছিল বের করার নির্দেশ দেন। এহেন ঘটনার পর কোম্পানির প্রশাসনিক কর্মকর্তারা রানীর বাড়িতে নোটিশ নিয়ে এলে রানী তাদের চোখের সামনেই সেই নোটিশ ছিঁড়ে ফেলেন। সরকারি নিষেধাজ্ঞা অবমাননা করার জন্য রানীকে 50 রুপি জরিমানা করা হয় এবং রানী সাথে সাথে সেটা দিয়েও দেন। কিন্তু ঝামেলা সেখানেই শেষ হয়নি। এত সহজে রানী ব্রিটিশ রাজকে ছেড়ে দেবেন তা হয় না। এবারও রানী অভিনব পন্থা অবলম্বন করলেন।
তার প্রাসাদ থেকে নিউ মার্কেট হয়ে বাবু বাজার পর্যন্ত সবগুলো রাস্তা কাঠের বেড়া দিয়ে বন্ধ করে দিলেন। শহরের উত্তর ও দক্ষিণকে সংযোগকারী গুরুত্বপূর্ণ 3টি রাস্তায় ঘেরাও করা এলাকার মধ্যে পড়ে গেল। ফলে শহরের যান চলাচল ভয়াবহভাবে বিঘ্নিত হলো। যথারীতি এবারও কোম্পানি রানীর বিরুদ্ধে মামলা ঠুকে দিল। রানী তার জবানবন্দিতে বলেন, তার প্রাসাদ থেকে নিউ মার্কেট হয়ে বাবুঘাট পর্যন্ত ঘেরাওকৃত এলাকা তার পারিবারিক সম্পত্তি। তিনি নিজ এলাকার মধ্যে থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছেন, বরং সরকারি দোষী। কারণ সরকার তার এবং তার প্রজাদের নাগরিক অধিকার তো খর্ব করেছেই, উল্টো জরিমানাও করেছে। এবারও ব্রিটিশ রাজকে রানীর বুদ্ধিমত্তা ও যুক্তির কাছে হার মানতে হলো। আদালত কোম্পানিকে সেই জরিমানার অর্থ ফেরত দিতে বাধ্য করে এবং রানীকে তার ধর্মীয় আচার পালনের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে বলেই আশ্বাস দেয়। রানী রাসমণি সবচেয়ে বড় যে সমাজ সংস্কারটি করেছেন তা হিন্দুদের মধ্যে বিদ্যমান ধর্মীয় বৈষম্য দূরীকরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার একমাত্র প্রতীক হল কলকাতা থেকে 6 কিলোমিটার দূরে দক্ষিণেশ্বরের জাঁকজমকপূর্ণ কালী মন্দির। রানী রাসমণি অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন। তখনকার দিনে নিম্নবর্ণের হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান বা উপাসনালয় স্থাপনের নিয়ম ছিল না। সেখানে একজন নিম্নবর্ণের নারী, তিনি যতই ধর্মপ্রাণ হন না কেন, তার মন্দির নির্মাণ হিন্দু সমাজে রীতিমতো আন্দোলন বটে, কিংবা বলা যায় উঁচু শ্রেণীর মানুষ অর্থাৎ ব্রাহ্মণদের বিরুদ্ধে নিম্নবর্ণের হিন্দুদের এক ধরনের যুদ্ধ। এই কালী মন্দির তৈরির পেছনে এক গল্প আছে। রানী বেনারসের এক তীর্থের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। কয়েকজন নিকটাত্মীয় এবং চলার পথের রসদ সহ সকল প্রস্তুতি শেষ। যাত্রার আগের রাতে মা কালীকে স্বপ্নে দেখলেন রানী। বেনারস না গিয়ে এখানেই কালী মন্দির স্থাপনের নির্দেশ দিলেন। রানী তার স্বপ্নের কথা সকলকে জানালেন এবং বিশ্বস্ত লোকদের মন্দির স্থাপনের জমি খুঁজতে বললেন, বিশেষত মথুরবাবুকে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে 1847 সালে দক্ষিণেশ্বরে জেমস হেস্টিংস 20 একরের জমিটি পাওয়া যায়। রানী তা আনুমানিক 42,500 রুপি অথবা 50,000 রুপি দিয়ে কেনেন। জমিটির ইতিহাস অসাম্প্রদায়িকতার এক অনন্য নিদর্শন। জমিটির এক অংশ পূর্বে এক ইউরোপিয়ানের খ্রিস্ট ধর্মাবলম্বীর ছিল, আরেক অংশে ছিল মুসলিম গোরস্থান। এখন বর্তমানে সেখানে কালী মন্দির। 8 বছর ধরে নির্মাণ কাজ চলে মন্দিরটির। মূল মন্দিরটি মা কালীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। উত্তরে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির আর দক্ষিণে নাট মন্দির এবং 12টি ছোট ছোট মন্দিরের সমন্বয়ে দ্বাদশ শিব মন্দির। পুরো মন্দির কমপ্লেক্সটি তৈরি করতে তখনকার দিনে প্রায় 9,25,000 রুপি খরচ হয়েছিল। 1855 সালের 31শে মে মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয়। মন্দির নির্মাণ শেষ, কিন্তু পুরোহিত হবেন কে? একজন শূদ্র নারীর মন্দিরে কোনো ব্রাহ্মণ পুরোহিত হতে রাজি হবেন না। রানী রাসমণি দমে যাবার পাত্রী নন। তিনি তৎকালীন নামজাদা অনেক পণ্ডিতকে চিঠি লিখলেন। প্রায় সবার কাছ থেকে যখন হতাশাজনক উত্তর পাচ্ছিলেন, তখন রামকুমার চট্টোপাধ্যায় নামক এক ব্রাহ্মণ রানীকে আশার আলো দেখালেন। রামকুমার বলেন, রানীর মন্দিরে উপাসনা করা তখনই সম্ভব হবে যখন তিনি মন্দিরটি কোনো ব্রাহ্মণকে উপহার হিসেবে দেবেন এবং মন্দির পরিচালনার জন্য একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ ধার্য করে তা পুরোহিতের হাতে তুলে দেবেন। রানী আর দেরি করলেন না। মন্দিরের পুরোহিতের দায়িত্ব রামকুমার চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিলেন আর দিনাজপুরের জমিদারি থেকে প্রাপ্ত রাজস্ব মন্দির রক্ষণাবেক্ষণের জন্য ধার্য করে দিলেন। রামকুমার তার ছোট ভাই গদাধর বা গদাইকে নিয়ে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে এসে উপস্থিত হলেন। রামকুমার প্রধান পুরোহিত আর গদাধরকে মা কালীর সাজসজ্জা ও মন্দির সংক্রান্ত ছোটখাটো কাজের দায়িত্ব দেওয়া হলো। রানী রাসমণি খেয়াল করলেন, গদাই ছেলেটি থাকে অন্য এক জগতে। ভবজগতের সাথে তার সম্পর্ক খুব কম। সবসময় মা কালীর চিন্তায় ডুবে থাকে। লোকে তাকে পাগল বলে, কিন্তু রাসমণির ধার্মিক হৃদয় বুঝতে পেরেছিল গদাধর সাধারণ কোনো ছেলে নয়। রামকুমারের মৃত্যুর পর মাতৃভক্ত গদাধরকে রানী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব দেন এবং তাকে নিজের ইচ্ছে মতো মা কালীর সেবা ও প্রার্থনা করার অনুমতিও প্রদান করেন। গদাধর জীবনের 30 বছর কাটান এই মন্দিরে। হয়ে ওঠেন হিন্দু ধর্মের অন্যতম ধর্মাবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রীরামকৃষ্ণের হাত ধরে স্বামী বিবেকানন্দ সন্ন্যাস লাভ করেন। বলা হয়ে থাকে, নিম্নবর্ণের শূদ্র সেই রানী যদি দক্ষিণেশ্বরের কালী মন্দির তৈরি না করতেন, তাহলে গদাধর কখনোই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হতে পারতেন না, আর স্বামী বিবেকানন্দকেও হিন্দু ধর্ম পেত না। মোদ্দা কথা,
ব্রিটিশ ভারতে হিন্দু পুনর্জাগরণ সম্ভবই হতো না। গদাধর অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেবের ভক্তি কাহিনী নিয়ে অনেক কল্পকাহিনী এবং বিভিন্ন গল্প প্রচলিত আছে। এর মধ্যে রানী রাসমণিকে একটি কাহিনী লোকমুখে প্রচলিত। একদিন রানী গঙ্গা স্নান সেরে কালী মন্দিরে গেলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে একটি ভক্তির গান ধরতে অনুরোধ করলেন। শ্রী রামকৃষ্ণ গান ধরলেন। তিনি নিজেই গানের মাঝে ডুবে গেলেন, কিন্তু টের পেলেন না রানী কোনো প্রার্থনায় মনোযোগ দিতে পারছেন না। তখন তিনি রানীর মাথায় ঝাঁকি দিয়ে প্রার্থনায় মন দিতে বললেন। রানী তখন একটি বৈষয়িক মামলা নিয়ে ভাবছিলেন, তাই প্রার্থনায় মনোযোগ দিতে পারছিলেন না। পরে উপস্থিত রানী ভক্তরা শ্রী রামকৃষ্ণদেবের এমন ব্যবহারের কঠোর সমালোচনা করেন, কিন্তু রানী বলেন মা কালী গদাধরকে দিয়ে তাকে সাবধান করেছেন। এরপর রানী ধীরে ধীরে বিষয় সম্পত্তি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে সব দায় দায়িত্ব মথুরবাবুর হাতে তুলে দেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত রানী সবসময় মায়ের পূজা এবং ভজন সাধন করে দিন কাটাতেন। 1861 সালের 19 ফেব্রুয়ারি মাত্র 68 বছর বয়সে রানী রাসমণি মৃত্যুবরণ করেন। 1993 সালের 24 সেপ্টেম্বর রানীর জন্মের 200 বছর পূর্তি উপলক্ষে কলকাতার এসপ্ল্যানেডের কাছাকাছি কার্জন পার্কে রানীর একটি মার্বেল প্রতিকৃতি স্থাপিত হয়। বর্তমানে জানবাজারের সেই জমিদার বাড়ি রানী রাসমণি প্যালেস নামে পরিচিত হয়। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, লোকমাতা রানী রাসমণির জীবন কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো এবং তার জীবনের নানা ছোট ছোট কাহিনীগুলি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।